কি ঘটনা ঘটেছিল শিল্পী মনির খানের সাথে? কেন তিনি কবরস্থানের পাশে গিয়ে খুব কান্নাকাটি করছিলেন? আসলে কি অঞ্জনা তাকে ছেড়ে চলে গিয়েছিল? কে এই অঞ্জনা, যার জন্য তিনি কেঁদে কেঁদে পাগল? বন্ধুরা, আজকের এই ভিডিওতে মনির খান এবং অঞ্জনার সাথে ঘটে যাওয়া এমন একটা হাড় হিম করা ঘটনা আপনাদেরকে দেখাবো, যেটি দেখার পর সত্যিকারের আপনিও কেঁদে যাবেন। চলুন ভিডিওটি দেখে নিই তাহলে। এখানে আপনারা ভিডিওটি দেখতে পাচ্ছেন যে মনির খান তিনি এক কবরস্থানের পাশে গিয়ে খুব কান্নাকাটি করছেন। এখন আমরা জেনে নেব মনির খান এবং অঞ্জনা কি কারণে তারা আলাদা হয়ে গিয়েছে। আসলে এই অঞ্জনা কে ভাই? বলবো আর বলবেন নিয়ে। অঞ্জনা তুমি কোথায় মনির খানের সেই বিখ্যাত গান, যা 90 দশকে তরুণ প্রজন্মের হৃদয় জয় করেছিল। কিন্তু কে এই অঞ্জনা, যার জন্য এত আকুতি? 40টিরও বেশি গানের সেই অমর চরিত্র অঞ্জনা আসলে কে, কি তার পরিচয়? 2 দশক ধরে যা ছিল রহস্য, এবার মনির খান নিজেই জানালেন তার কৈশোরের প্রেম ও বিচ্ছেদের করুণ কাহিনী। জানুন কোথায় আছেন সেই অঞ্জনা, যার জন্য তিনি গিয়েছেন একের পর এক গান। প্রায় 2 দশক আগের কথা, 1996 সালের 25শে নভেম্বর বিউটি কর্নারের ব্যানারে প্রকাশিত হয় শিল্পী মনির খানের অ্যালবাম তোমার কোনো দোষ নেই। অ্যালবামটি হয়তো তেমন পরিচিতি পেত না যদি না সেখানে অঞ্জনা নামের একটি গান থাকতো। গানটি মুক্তির পরপরই শ্রোতাদের মাঝে সাড়া ফেলে দেয়, আর মনির খান রাতারাতি তারকা বনে যান। এই গানের সাফল্যের পেছনে ছিল অন্যরকম এক গল্প। মনির খানের কণ্ঠে শ্রোতারা খুঁজে পেয়েছিলেন নতুন এক অনুভূতির ছোঁয়া, যা প্রেমের গভীরতা এবং বিরহের বেদনাকে এক সূত্রে গেঁথেছিল। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। অঞ্জনা গানটি যেন তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। অঞ্জনা নামের গান শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। ছোট বড় সবার মুখে একসময় শোনা যেত এই গান। তবে মজার বিষয় হলো মনির খান শুধু অঞ্জনা নামেই 40টির বেশি গান গেয়েছেন। এখনো তিনি এই শিরোনামে গান করেন এবং শ্রোতাদের আগ্রহ আজও অটুট রয়েছে। সম্প্রতি এক লাইভ অনুষ্ঠানে মনির খানের কাছে অঞ্জনা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি অকপটে তার হারিয়ে যাওয়া প্রেমের গল্প বলেন। আগে এই বিষয়ে কথা বলতে না চাইলেও এবার তিনি মুখ খুলেন। মনির খান বলেন, অঞ্জনাকে ভালোবেসে জীবন কাটিয়েছি, ও আমার কৈশোরের প্রেম। না হলে এত বছর তো তাকে মনে পুষে রাখতে পারতাম না। বর্তমানে অঞ্জনা সৌদি আরবে প্রবাসী জীবন কাটাচ্ছেন। জীবনের এতগুলো বছর পেরিয়ে গেলেও মনির খান তাকে ভুলতে পারেননি। তিনি জানান, স্কুল জীবনেই অঞ্জনার প্রেমে পড়েন তিনি। তারা একই সাথে স্কুলে পড়তেন। অঞ্জনা ছিলেন ক্লাস 7-এ আর তিনি 9-এ। তাদের প্রেম কোনো প্রপোজের মাধ্যমে শুরু হয়নি, বরং একসঙ্গে চলাফেরার মধ্যে দারুণ একটা বোঝাপড়া তৈরি হয়েছিল। তবে সেই সম্পর্ক পূর্ণতা পায়নি। প্রেমের পথে বাধা কোথায় ছিল এমন প্রশ্নের জবাবে মনির খান জানান, তাদের সম্পর্ক 7 বছর টিকেছিল। পরে অঞ্জনার বাবা বিষয়টি জানতে পেরে তাকে বিদেশ পাঠিয়ে দেন। সে সময় মনির খানের আর্থিক অবস্থা ভালো ছিল না। অঞ্জনার পরিবার হয়তো প্রাচুর্য চেয়েছিল, আর তারা ছিলেন কেবল ভালোবাসার কাঙ্গাল। প্রায় 33 বছর আগে মনির খানের সঙ্গে অঞ্জনার শেষ দেখা হয়েছিল। এরপর তাদের আর দেখা হয়নি। এখন দুজনেই নিজ নিজ সংসারে সুখী। অঞ্জনাকে নিয়ে গান গাওয়ার বিষয়ে মনির খানের স্ত্রী কোনো আপত্তি নেই, বরং তিনি উৎসাহ দেন। এমনকি কোনো গান ভালো না হলে তার স্ত্রী আরো সুন্দর করে গাওয়ার পরামর্শ দেন। তবে মনির খানের অঞ্জনা গানটি নিয়ে অনেকে সমালোচনা করেছেন, যেখানে অঞ্জনার চরিত্রকে মীর জাফর, রাজাকার ও বেঈমানের সঙ্গে তুলনা করা হয়েছে। উল্লেখ্য, স্বাধীনতার পরের বছর জন্ম নেয়া এই শিল্পী 2001 সালে তাহমিনা আক্তার ইদিকে বিয়ে করেন। তাদের 2টি সন্তান রয়েছে, মেয়ে মুশফিক আক্তার মোহতা, যিনি মাধ্যমিক বিদ্যালয়ে পড়েন, এবং ছেলে মুসাব্বির খান মুহূর্ত, যিনি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। অঞ্জনা আজ হয়তো অনেক দূরে, কিন্তু মনির খানের গানের সুরে তিনি আজও বেঁচে আছেন। আর বন্ধুরা, এখন আমরা মনির খানের সেই ইন্টারভিউটি জানব, যেখানে তিনি অঞ্জনার ব্যাপারে সব সত্য কথাগুলো খুলে বললেন। আজ বুলুল ভাই চলে গেছেন, কিন্তু তার জীবনের 2 আনা যে বাকি ছিল, সেই বাকির অভাব পূরণ করতে কি তিনি চলে গেছেন? আমি আসলে যে মানুষটি আমাদেরকে এত তার অসাধারণ সৃষ্টিগুলো দিয়ে গেছেন, আপনার কণ্ঠে দিয়েছেন আর আমাদেরকে দিয়ে গেছেন সেগুলো শোনার জন্য, আমাদের কান পর্যন্ত এসে হৃদয়ে সেই গান কিন্তু স্থান পেয়ে গেছে। আমরা সেই গানগুলোকে, এই গানগুলো যতদিন থাকবে ততদিন কিন্তু বুলুল ভাই বেঁচে থাকবেন সব শ্রোতার হৃদয়ে। যতদিন বাংলাদেশ
যতদিন বাঙালি জাতি থাকবে ততদিন বুলবুল ভাই তার সৃষ্টির মাঝেই বেঁচে থাকবেন, অমর হয়ে থাকবেন। আপনি কিছু বলবেন? কি বলবো আর বলবেন নিয়ে, উনি মৃত্যুকে নিয়ে এত বেশি গান লিখতেন। আমার গান লিখছেন ভাড়া করে আনবে মানুষ কান্দিতে মোর লাশের পাশে, চারিদিকে রাখবি নজর সেনা যেন দেখতে আসে, সে যদি পাইরে খবর কেমনে দিবে লাশের কবর, আমারে জাগিতেই হবে যদি গো তার নয়ন ভাসে। মানে গানগুলো সৃষ্টির পেছনে যে স্মৃতিগুলো, এগুলো প্রতি মুহূর্তে বকুল ভাই আমার বুকের মধ্যে বেঁধে। আপনি তো তার সান্নিধ্যে ছিলেন দীর্ঘ সময়, রাত বিরেতে ছিলেন। আপনার কি মনে হয় কখনো যে তার ভেতরে একটা কষ্ট ছিল সব সময়? কষ্ট একটা ছিল। চাপা অভিমান, চাপা কষ্ট ছিল। নিয়ে তিনি চলে গেছেন। প্রচণ্ড অভিমানী ছিলেন, উনি কখন অভিমান করতেন বোঝা যেত না। অনেক সময় আমার উপরও রাগ করতো। দেখা গেল উনি চাচ্ছেন যে আমি সন্ধ্যা 6টা বাজে তার কাছে যাই, হয়তো আমার প্রোগ্রাম ছিল বা একটা রেকর্ডিং ছিল, শেষ করতে দেরি হয়েছে, উনি এর মধ্যে অভিমান করে বসতেন, কষ্ট পেতেন। আমি ফোন দিলে ধরতেন না, আমি মামির কাছে ফোন দিতাম, বলো যে তোমার কি আসার কথা ছিল আরও আগে? আমি বলছি জি। বলছে মানে একটু কিছু কথা বলতে চেয়েছিল তোমার সাথে, তুমি আসো নাই, এই জন্য বলছে ওকে বলে দাও আসার দরকার নেই, তো তুমি আসো। আমি গিয়ে দেখতাম যে ওই হারমোনিয়াম নিয়ে গিটার নিয়ে বসে থাকতো। তো আমি গিয়ে সালাম দিলে সালাম নিত না, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে বলতো বসো। আমি বলতাম আপনি রাগ করছেন তো, তোমার না আসার কথা অনেক আগে, 2টা ঘন্টা আমি একা একা বসে আছি। মানে সঙ্গ চেত চাইতেন। এখন আমি আপনাদেরকে অভিনেতা মনির খানের এমন কিছু গোপন ঘটনা আপনাদেরকে দেখাবো, যেগুলো দেখার পর আপনি আপনার নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না। আমরা আজকে যে মানুষটিকে নিয়ে জানতে চলেছি তার ব্যর্থতার গল্পটা একটু ভিন্নধর্মী, কেননা তিনি প্রেমে ব্যর্থ হয়ে দেখেছেন অসম্ভব সফলতার মুখ, যা অনেকেই কল্পনাও করতে পারেন না। তিনি উপমহাদেশের প্রখ্যাত গুণী সঙ্গীত শিল্পী তথা বাংলাদেশের জননন্দিত কণ্ঠতারকা, 3বার জাতীয় পুরস্কারপ্রাপ্ত কিংবদন্তি গায়ক মনির খান। অঞ্জনা নামের একজনের প্রেমে ব্যর্থ হয়ে মনির খান বনে গেছেন এদেশের সর্বসাধারণের জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী। এই কথা মোটামুটি সবারই জানা, তবে তার বেড়ে ওঠা, পড়াশোনা, পরিবার কিংবা অঞ্জনার বর্তমান অবস্থা সহ আরও অনেক অবাক করা অজানা তথ্যই রয়েছে। আমাদের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি সেই সকল অজানা তথ্য। সেই সাথে নন্দিত এই সঙ্গীত শিল্পীর জীবনের গল্প জানতে ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। 1972 সালের 1 আগস্ট বাংলাদেশের সীমান্তবর্তী জেলা ঝিনাইদহের মহেশপুর উপজেলার মদনপুর নামক গ্রামে জন্মগ্রহণ করেন মনির খান। পিতা একজন স্কুল শিক্ষক এবং মাতা গৃহিণী। 1 বোন ও 4 ভাইয়ের মধ্যে মনির খান দ্বিতীয় এবং ভাইদের মধ্যে প্রথম। শিক্ষা জীবনের শুরু নিজ গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে, পরবর্তীতে হাকিমপুর উচ্চ বিদ্যালয় ও পরে যশোরের চৌগাছার উপজেলার নারায়ণপুর বহরামউদ্দিন উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করেন। 1990 সালে কোটচাঁদপুর ডিগ্রি কলেজে থেকে এইচএসসি পাশ করার আগে 1987 সালে তিনি বহরাম থেকেই এইচএসসি পাশ করেন। 1992 সালে কোটচাঁদপুর কলেজ থেকে ডিগ্রি সম্পন্ন করেন মনির খান। বন্ধুদের সাথে খেলাধুলা, ছোটাছুটি, পুকুরে সাঁতার কাটা আর মাছ ধরা ইত্যাদি এক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে নিজ গ্রামেই বেড়ে উঠেছেন মনির খান। এত কিছুর মধ্যেও ছোটবেলা থেকেই তার গানের প্রতি একটা সহজাত আকর্ষণ ছিল। সঙ্গীতে হাতেখড়ি ওস্তাদ রেজা খসরুর মাধ্যমে হলেও এর আগেই তিনি এলাকার অনেকের কাছেই সঙ্গীত চর্চা করেছিলেন। পরবর্তীতে স্বপন চক্রবর্তী, ইউনুস আলী মোল্লা, খন্দকার এনায়েত হোসেন সহ আরও কয়েকজন ওস্তাদের কাছে তিনি গানের তালিম নিয়েছেন। বাগেরহাট জেলার বাসিন্দা খন্দকার এনায়েত হোসেন 1988 সাল থেকে কালীগঞ্জ গুঞ্জন শিল্পগোষ্ঠী একাডেমিতে 15 দিন পর পর এসে গান শেখাতেন। এর আগে অনেকের কাছে তালিম নিলেও সঙ্গীতের ভিত্তি গড়ে উঠেছে মূলত ওস্তাদ খন্দকার এনায়েত হোসেনের কাছেই। 1989 সালে মনির খান খুলনা রেডিওতে অডিশন দিয়ে আধুনিক গানের শিল্পী হিসেবে নিজেকে যুক্ত করেন। সেখানে মনির খান গান করেন 1991 সালের আগস্ট মাস পর্যন্ত। একই বছর 5ই সেপ্টেম্বর সেখান থেকে এনওসি নিয়ে তিনি ঢাকায় চলে আসেন। গ্রামের এক চাচাতো ভাই নুরুজ্জামান খোকন ছাড়া সে সময় ঢাকা শহরে মনির খানকে আশ্রয় দেওয়ার মতো কোনো আত্মীয় স্বজন ছিল না। তবে মূলত সেই চাচাতো ভাই মনির খানকে ঢাকায় পাঠানোর জন্য তার বাবাকে অনুরোধ করেছিলেন। খোকন প্রতিবেশী চাচাতো ভাই হলেও মনির খানকে কখনো কোনো কিছুর অভাবে পড়তে দেননি। তিনি দীর্ঘদিন মনির খানকে নিজ ভাই ও সন্তানের মতো আগলে রেখেছিলেন।
ঢাকাতে আসার পর তিনি যে সকল ওস্তাদদের কাছে গান শিখেছেন তাদের মধ্যে রয়েছেন আবু বক্কর সিদ্দিক, মঙ্গলচন্দ্র বিশ্বাস, সালাউদ্দিন আহমেদ, অনুপ চক্রবর্তী সহ আরও অনেকে। মনির খান ছিলেন কঠোর পরিশ্রমী ও সৃজনশীল চিন্তাচেতনার অধিকারী। তিনি সবসময় আলাদা আলাদা ওস্তাদদের পাশাপাশি তার মতোই গান শিখতে আসা ছাত্রদের থেকে শেখার চেষ্টা করতেন। সবসময় নতুন কিছু খুঁজতেন, আর যার মাঝে যা পেতেন তাই নিজের মধ্যে ঢুকিয়ে নেবার চেষ্টা করতেন। এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পর তিনি অডিও মার্কেটে একটি স্থান নেবার কথা ভাবলেন। চিন্তা অনুযায়ী কাজ শুরু করলেন। গান সংগ্রহ করতে দেশের অনেক বড় বড় গীতিকারদের কাছে যেতে শুরু করলেন। বয়স অল্প থাকাতে এত বড় বড় গীতিকারদের সান্নিধ্যে পাবার মতো সাহস তার ছিল না। একদিন সাহস করেই তিনি কুটি মনসুরের কাছে গেলেন। কুটি মনসুর মনির খানের সাথে স্নেহসুলভ আচরণ করলেন। তিনি মনির খানের গান শুনে তাকে দারুণভাবে উৎসাহিত করলেন। মূলত কুটি মনসুরের উৎসাহিত হয়ে মনির খান বাজারে নিজের গাওয়া গানের ক্যাসেট বের করার সিদ্ধান্ত নিলেন। এরই মাঝে তিনি কুটি মনসুরের পাশাপাশি আব্দুল হাই আলহাদি, লিয়াকত আলী বিশ্বাস, মিল্টন খন্দকার, মোহাম্মদ রফিকুজ্জামান, গাজী মাজারুল আনোয়ার সহ আরও অনেকের সাথে দেখা করারও সুযোগ পেয়েছিলেন। তাতে তিনি আরও অনুপ্রাণিত হন। তারপর ক্যাসেট বের করার লক্ষ্য নিয়ে জনপ্রিয় গীতিকার মিল্টন খন্দকারের সান্নিধ্য পাবার চেষ্টা করলেন। অডিও মার্কেটে তখন মিল্টন খন্দকারের গানের চাহিদা ছিল সবচাইতে বেশি। দীর্ঘদিন চেষ্টার পর তিনি মিল্টন খন্দকারের সাক্ষাৎ পেলেন। মিল্টন খন্দকার মনিরকে সাদরের সাথে বাসায় নিয়ে গিয়ে পুরো মনোযোগে মনিরের গান শুনেন। মনিরের গান শুনে তিনি এতটাই মুগ্ধ হয়েছিলেন যে ক্যাসেট বের করার জন্য মনির তার বাবার থেকে 40,000 টাকা নিয়ে এসেছিলেন, তার ফেরত দিয়ে আসতে বললেন। তার মানে মিল্টন মনিরের ক্যারিয়ারের প্রথম ক্যাসেটটি নিজের খরচে বের করার দায়িত্ব নিজ কাঁধে তুলে নিলেন, যার ফলে মনির খান আরও অনুপ্রাণিত হলেন। তিনি ক্যাসেট বের করার উদ্দেশ্যে আরও ভালোভাবে গান চর্চা শুরু করলেন। নিজেকে একজন প্রকৃত সঙ্গীত শিল্পী হিসেবে পরিণত করতে মনির খানের দীর্ঘ 4 বছরের পরিশ্রমী বলে দেয় তিনি গায়ক হতে কতটা বদ্ধপরিকর ছিলেন। 1992 সালে মিল্টন খন্দকারের সাথে দেখা হওয়ার পর 1996 সালে তার প্রথম ক্যাসেট বের হয়, যার নাম তোমার কোনো দোষ নেই। ক্যাসেটটি প্রকাশের পরই এতটাই জনপ্রিয়তা অর্জন করে যে তার জীবন বদলে যায়। একটা সাধারণ ছেলে রাতারাতি বনে যান জনপ্রিয়তা শিল্পী। তারপর আর কখনো একটি বারের জন্য পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক বেশ অনেকগুলো ক্যাসেট বের করে ফেললেন, যা সবগুলো ক্যাসেটই চারিদিকে আলোড়ন সৃষ্টি করতে থাকলো। সেই সময়ের ক্যাসেটগুলোর মধ্যে তোমার কোনো দোষ নেই, সুখে থাকা হলো না আমার, জোর করে ভালোবাসা হয় না, অনেক স্বপ্ন ছিল তোমাকে নিয়ে, আবার কেন পিছু ডাকো, কত সুখে আছি আমি, কেন তুমি এতটা পাষাণ, সে তো আর ফিরে এলো না, একুল আর অকুল হারালাম দুকুল সহ অন্যান্য ক্যাসেটগুলোর প্রচুর কপি বিক্রি হতে থাকে। একজন মনির খান পথ ধরেন একজন কিংবদন্তির। এভাবেই ক্যাসেটের ক্যাসেট ও নানান কনসার্টে যোগ দেওয়ার মাধ্যমে এদেশের সর্বসাধারণ মানুষের হৃদয়ের অন্তঃস্থলে জায়গা করে নেন। গানের পাশাপাশি মনির খান ছোটবেলা থেকেই মানুষের জন্য কিছু করতে পারলে বড্ড খুশি হতেন, যা পরবর্তীতে তাকে রাজনীতিতে জড়িয়ে ফেলে। পারিবারিকভাবে মনির খান খুব একটা রাজনীতি বোঝেননি। তিনি তার কলেজ জীবনে ছাত্র রাজনীতিতে যোগ দেওয়ার মাধ্যমে রাজনীতি নিয়ে ঘাটাঘাটি শুরু করেন, যা তাকে 1989 সালে কোটচাঁদপুর KMH ডিগ্রি কলেজের ছাত্র সংসদ নির্বাচনে বিএনপির পূর্ণ প্যানেলে জয়ী করতে অবদান রাখে। সেই কমিটিতে মনির খান সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন। এরপর 1991 সালে চলে আসেন ঢাকায়। গানের পাশাপাশি বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সংস্কৃতির সংস্থা জাসাস কার্যকারী সদস্য হিসেবে রাজনীতি শুরু করেন। 2008 সালে বিএনপির কাউন্সিলরের পর দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং জাসাসের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। 2008 সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মহেশপুর কোটচাঁদপুরে বিএনপির জন্য কাজ করার নির্দেশ দেওয়ার পর তিনি মাঠে নামেন। তবে একাদশ সংসদ নির্বাচনের আগে তিনি নিজেকে রাজনীতিতে মানিয়ে নিতে না পারার কথা জানান। এছাড়া ভক্তদের চাওয়াতে আবারও গানে পূর্ণ মনোযোগ দিতে তিনি বিএনপির পাশাপাশি রাজনীতি অঙ্গন থেকে বিদায়ের ঘোষণা দেন। অঞ্জনার প্রেমে ব্যর্থ মনির খানের বৈবাহিক জীবন শুরু হয় 2001 সালে। কিশোরগঞ্জের মেয়ে তাহমিনা আক্তার ইতির সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন 2001 সালে। তাদের সংসারে আছে এক ছেলে মুহূর্ত ও এক মেয়ে মৌনতা। অন্যদিকে একটি সাক্ষাৎকারে মনির খান তার 44তম জন্মদিনে তিনি অঞ্জনা সম্পর্কে বলেন, সে এখন বিদেশে থাকে, আজকের এই দিনেও চাওয়া সে ভালো থাকুক। তবে সত্যিকার অর্থে কে এই অঞ্জনা, যার জন্য তিনি তার প্রতিটা একক ক্যাসেটেই এই শিরোনামে একটি করে গান রেখেছেন? তার আসল পরিচয় কিংবা পুরো ঘটনা এখনও অজানা। তবে অনেকের ধারণা মনির খান তার সেই ভালোবাসার মানুষটির সত্যিকারের নাম ব্যবহার করেননি। অঞ্জনা হতে পারে তার দেয়া কোনো ছদ্মনাম।
ক্যারিয়ার জুড়ে দুর্দান্ত সব পারফর্মের কারণে তিনি যেমন দেশের 16 কোটি মানুষের মনে জায়গা করে নিয়েছেন, ঠিক তেমনিভাবে আবার অর্জন করেছেন ছোট বড় নানান পুরস্কার ও সম্মাননা। 2001 সালে আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুরে প্রেমের তাজমহল ছবিতে কণ্ঠ দিয়ে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন মনির খান। এত অল্প সময়ের মধ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মতো এত বড় প্রাপ্তি তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আমার ভালোবাসার আয়না শিরোনামে গানটির মাধ্যমে তিনি দ্বিতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তার পরের বছরই। এই গানটি লাল দরিয়া সিনেমাতে ব্যবহার হয়েছিল। তার 3 বছর পর আবার 2005 সালে 2 নয়নের আলো সিনেমায় তুমি খুব সাধারণ একটি মেয়ে শিরোনামে গানে কণ্ঠ দিয়ে তিনি তৃতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। পরপর 2বার বাদশাহ পুরস্কার সহ জিতেছেন আরও বেশ কিছু ছোট বড় পুরস্কার। 40টিরও বেশি একক অ্যালবাম করা মনির খান বাংলাদেশ টেলিভিশন রিপোর্টার্স অ্যাওয়ার্ড পেয়েছেন পরপর 3 বছর। এমনই আরও বহু সংগঠন তাকে পুরস্কৃত করেছে নানান সময়ে। 2004 সালের 26শে ফেব্রুয়ারি 50 লক্ষ আনসারের প্রধান মেজর জেনারেল মঞ্জুরুল আলম মনির খানকে আনসার ভিডিপিতে তার কৃতিত্বপূর্ণ কাজের জন্য পুরস্কৃত করেন। একজন মনির খানকে নিয়ে এমন আরও কয়েকটা ভিডিও বানালেও তাকে নিয়ে বলা শেষ হবে না। বাংলাদেশের যত শিল্পী আছেন তার মাঝে একজন মনির খানের নাম সবার উপরের দিকেই থাকবে। মনির খানের গানের প্রেমে পড়েননি এমন বাংলা সঙ্গীত প্রেমী মানুষের দেখা মেলা অসম্ভবও বলা যায়। প্রিয় বন্ধুরা, মনির খানের গান আপনাদের কাছে কেমন লাগে সেই সাথে কমেন্ট করে জানাতে ভুলবেন না মনির খানের গাওয়া আপনার চোখে সেরা গানটির নাম। আর নন্দিত এই গায়ককে ভালোবাসলে অবশ্যই ভিডিওটি লাইক দিন ও শেয়ার করবেন। আরও এমন সেলিব্রিটি জীবনের কথা ও নানান অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।